এইটা এখন একদমই পরিষ্কার। গমের শীষের সাথে গরুর খোয়াবের মিল রয়েছে। 60টি সতেজ শীষ হচ্ছে মোটা তাজা গরু, এবং শুকিয়ে যাওয়া শীষগুলো হচ্ছে শুকনো গরু। আমি পরপর 2 রাত ভিন্ন আকৃতির খোয়াব দেখলাম। এখন তো আমাকে আর বলতে পারবেন না যে আমার খোয়াবের কোনো ব্যাখ্যা নেই। একদমই চালাকি করবেন না। আমি খোয়াবের ব্যাখ্যা চাই। আপনারা না পারলে স্বীকার করুন, যেন আপনাদের জ্ঞান সম্পর্কে বুঝতে পারি। আজ রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা চাই। যদি খোয়াবের ব্যাখ্যা না দিতে পারেন, তবে পায়ে বেরি পরিয়ে সবাইকে কারাগারে নিক্ষেপ করা হবে। সন্দেহ নেই যে আপনার খোয়াবের যথেষ্ট ব্যাখ্যা রয়েছে, কিন্তু এরা তা দিতে পারছে না। তাহলে উপায়টা কি? যদি ব্যাখ্যা করতে না পারে, রাস্তা তো আছে। আমুনের খাদেমগণ এবং খোয়াব বিশ্লেষণকারীদের অহংকার চূর্ণ করার দারুণ একটা সুযোগ। আপনি আপনার খোয়াবের ব্যাখ্যা তাদের কাছ থেকে আদায় করে নিন। আমিও আশা করছি তারা খোয়াবের ব্যাখ্যা দিতে পারবে না। সম্মানিত বানু, অনুমতি দান করুন। কি বলতে চাও? তুমি বাদশাহ আমিন হতেবের খোয়াবের ব্যাখ্যা জানো নাকি? অনেকটা ওই রকমই। ইরানুস, এ বিষয়ে নাক গলানোর দরকার নেই। বাদশার ক্রোধ বাড়িও না। কিছু কি বের করতে পারলে? এই খোয়াবের ব্যাখ্যা খুবই মুশকিলের কাজ। যেহেতু আমরা নিজেরাই বুঝতে পারছি না, তবে ব্যাখ্যা করব কি করে? জনাব, আমাদেরকে আরো 1 রাত সময় দিন। যদি না পারো, আমি নিজে তোমাদের কতল করব। তোমরা আমাকে ও আমুনকে লজ্জায় ফেলে দিলে। আমুনের ইবাদতখানার খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষীগণ আপনার কাছে একটি রাত ফুসরত চাইছেন। ফুসরাতের কোনো উপায় নেই। বছরের পর বছর বসে বসে খেয়েছেন, এখন উপায় খুঁজে বের করুন। আজ এবং এই রাতেই আমার খোয়াবের ব্যাখ্যা প্রদান করুন। মহামান্য বাদশাহ, এরা মিশরের খুব নামি দামি খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষী। যদি 1 রাত ফুসরত পায়, তবে অবশ্যই ব্যাখ্যা দেবে। আজে কথা বলবেন না মহান পুরোহিত। তারা বসে বসে ফাও খাওয়া লোক ধূর্ত ইঁদুরের ন্যায় শুধুমাত্র তেবসের লোকদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা হাতিয়ে নেওয়ার লোভে ওত পেতে থাকে, এবং এরা বেয়ারিশ কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। আপনি আবারও উত্তেজিত হয়ে যাচ্ছেন। এটা আপনার বিমারির জন্য খারাপ হতে পারে। আজ হয় তারা ব্যাখ্যা দান করার জন্য মুখ খুলবে, না হয় কুকুরের ন্যায় দৌড়ার আঘাতে জর্জরিত করব। জনাব অজ্ঞামোহর, সতর্ক থাকুন। আজকে কেউ আমার আঘাত থেকে নিরাপদ নয়। এদের পক্ষ নেবেন না। নিজের ওপর নিয়ন্ত্রণ আনুন মহামান্য বাদশা, নতুবা শরীর আরো খারাপ করবে। এদের সকলকে হাজতে নিয়ে যাও।
ওই সময় আজাদ হবে যখন আমার খবের ব্যাখ্যা দিতে পারবে। সম্মানিত ভানু, অনুমতি দান করুন। ইরানুস, তুমি কি বলতে চাও? আমার ভানু, আমি এই মুশকিলের উপায় জানি, কিন্তু কথা বলার সাহস নেই, কারণ বাদশাহ অনেক রাগান্বিত। মানে কি তুমি খোয়াবের ব্যাখ্যা জানো? না ভানু, তবে আমি একজন শক্তিশালী খোয়াব বিশ্লেষণকারীকে চিনি। ইরানুস, বাদশাহ প্রচন্ড রেগে আছেন। অহেতুক কথায় তোমার চাকরি চলে যেতে পারে। আমার বিশ্বাস রয়েছে যে সে খোয়াবের মুশকিল আসানের উপায় খুঁজে পাবে। আমার ভানু, আমি অনুরোধ করছি, আমাকে অনুমতি দিন। তাদেরকে নিয়ে যাও। কি করছেন? কি করছেন জনাব আজ্ঞামোহর? কিছু একটা করুন। এসব আপনি কি করছেন? এনারা হচ্ছেন আমুনের খাদেম। আমুন খোদা অসন্তুষ্ট হবেন। বিরত থাকুন আলী জনাব। ইরানুস আপনাকে কিছু একটা বলতে চাইছে। তাদের ছেড়ে দাও। বলো ইনারুস, আমি শুনছি। আমি মহামান্য বাদশার মুশকিল আসানের জন্য একটা পথ জানি। তুই আমার খোয়াবের উপায় জানিস? জি আলী জনাব। লজ্জিত হওয়ার মতোই। যান, নিজেদের নীল নদে ডুবিয়ে মারুন। আমুন মন্দিরের জাদুকর ও খোয়াব বিশ্লেষণ কারিগর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, আর ওই সময় আমার সাক্ষী কিনা আমার জন্য উপায় খুঁজে পেয়েছে। বল। বল ইরানুস। একজন এব্রানি গোলাম যে এখন হাজতে রয়েছে। একজন হাজতবন্দি এব্রানি গোলাম? মহামান্য বাদশাহ, আমি যখন আপু পিসের সঙ্গে হাজতে ছিলাম, দুইজনই খোয়াব দেখেছিলাম। ওই কয়েদি জওয়ান সেই খোয়াবকে হাজত থেকে আজাদ হিসাবে ব্যাখ্যা করেছিল, এবং আপু পিসের খোয়াবকে ফাঁসির ব্যাখ্যা করেছিল। 3 দিন পর দুটি ব্যাখ্যাই মিলে গেল। ইরানুস, তুই কি জানিস বাদশার সাথে ঠাট্টা মশকরার ফল কি হতে পারে? নিশ্চিত থাকুন আমার প্রভু, নিশ্চিত থাকুন। ও কি বলছে পুতিফার? পুতিফার, ও সঠিক বলছে আমার প্রভু। ধারণা করছি আমি ওই জওয়ানটাকে চিনি। আমার খোয়াবের জন্য আগামীকাল পর্যন্ত ফুরসাত দিচ্ছি। ফুরসাত রয়েছে, চলে যাও। নীল নদের আশেপাশে গোবর পড়ে আছে, গিয়ে দুর্গন্ধ শুকো। চলে যাও। আমি আগামীকালের ভেতরে আমার খোয়াবের ব্যাখ্যা চাই। দূর হও। সময় নষ্ট করো না। এক্ষুনি হরেন হোপের সঙ্গে জাবিরা কারাগারে চলে যাও, আর আমার খোয়াবের ব্যাখ্যার তালাশ করো।
এই জওয়ানের নামটা কি? ইউজারসিফ, তবে এব্রানি ভাষায় একে ইউসুফ ডাকা হয়। নামটা পরিচিত। ধারণা করছি এই নামক যুবককে অতীতে জনাব পুতিফার ক্রয় করেছিল। ঝাভিরা কারাগারে রওনা হও। আপনারা কারা? এই গভীর রাতে এখানে কি চাইছেন? কারারক্ষী প্রধানকে গিয়ে বলো জনাব চতুর্থ বাদশাহ আমেন হতেবের পক্ষ থেকে জনাব হরেন হোব এসেছে। একটু অপেক্ষা করুন জনাব সেনাপতি। সেনাপতি হরেন হোপ প্রবেশ করতে চাইছেন। রওনা হও। এত গভীর রাতে জনাব হরেনব কি কারণে এই কারাগারে আসলেন? বাদশার ফরমান পালন করতে গেলে কোনো দিন রাত লাগে না। কি ব্যাপার ইরানুস, কোনো অপরাধ করেছো? জেলখানে এলে যে? না, আমরা ইউজারসিফকে দেখতে এসেছি। আমরা মহামান্য বাদশার পক্ষ থেকে এসেছি। বাহ, খুব ভালো তো। এসো। দরুদ খোদার নবী ইউজারসিফ। খোদাবন্দের দরুদ তোমার উপরে। তুমি কে? কি করছো? আমি ইরানুস। ইরানুস, কর্তব্য ভুলে যাওয়া ইরানুস, মহানুভবতে না চিনতে পারা ইরানুস। ইরানুস, বন্ধ করো এসব কথা। আমাকে ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। তুমি আমার কাছে ছোট্ট একটা তাগাদ করেছিলে, কিন্তু আমি সেটা তুচ্ছ জ্ঞান করেছিলাম। লজ্জায় আমি তোমার সামনে আসার সাহস পাচ্ছিলাম না। তুমি নিজে থেকে কিছু করনি ইরানুস। তোমার লজ্জিত হবার কোনো কারণ নেই। আমার তাগাদ ভুলে যেতে তুমি বাধ্য হয়েছ। তোমার ভুলে যাওয়া ছিল এক ধরনের হেকমত। এখানে যেমন আমি ভালো বন্ধু পেয়েছি, তেমনি ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে সংশোধন করার ফুরসত পেয়েছি। ইরানুস, কি হলো যে তুমি আবার জাভিরা কারাগারে ফিরে এলে? ইউজারসিফকে স্মরণ করলে? বলবো। আমাকে মিশরের বাদশাহ জনাব আমেন হতেব এখানে পাঠিয়েছে একটা স্বপ্নের ব্যাখ্যার জন্য। দেবসের সকল জাদুকর খোয়াব ব্যাখ্যাদানকারী এই খোয়াবের ব্যাখ্যাদান করতে অক্ষম হয়েছে। যদি বাদশাহ খোয়াব না দেখত, তবে সম্ভবত তোমার কথা স্মরণেও আসতো না আমার। বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো আমাকে। বাদশাহ খোয়াবে দেখেছে 60টা মোটা তাজা গরুকে একটি শুকনো গরু গিলে খেয়ে ফেলছে, এবং 60টি সতেজ গমের শীষ 60টি মৃত গমের শীষ দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে। মহান একাত্মবাদী খোদার ইচ্ছায় এই ব্যাখ্যা আমার কাছে আছে। কিন্তু আপনার উচিত নয় এই খোয়াবের ব্যাখ্যা করা, যদি না আমেন হতেব আপনাকে এই হাজত থেকে মুক্ত করেন। মহান খোদা তাআলা আমাকে খোয়াব ব্যাখ্যা দানের তৌফিক দিয়েছে, আর নেক কাজের জন্য দর কষাকষি করা কোনো ইমানদারের জন্যই উচিত নয়।
তুমি বাদশার কাছে ফিরে গিয়ে অবশ্যই বলবে যে 7 বছরের জন্য অফুরন্ত নাজ নিয়ামত আসছে। এই 7 বছর চাষাবাদ করুন আর ফসল ঘরে তুলুন। 7 বছরের ফসল শুধু জীবন ধারণের জন্য খাওয়া ব্যতীত বাকিটা সঞ্চয় করবে, কারণ পরের 7 বছর শুধু দুর্ভিক্ষ আর খরা থাকবে। এই দুর্ভিক্ষের সময় সঞ্চয়কৃত খাদ্যশস্য সাধারণ মানুষের জন্য ব্যবহৃত হবে, যাতে মানুষ কষ্ট না পায়। খোয়াবের ব্যাখ্যা এটাই, খোয়াবের ব্যাখ্যা এটাই। আমি নিশ্চিত যে জাদুকর ও খোয়াবের ব্যাখ্যাদানকারী খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হয়েছিল। আমি নিশ্চিত এই খোয়াবের ব্যাখ্যা শুনে মহামান্য বাদশাহ অনেক খুশি হবেন, অনেক খুশি হবেন। তবে যত দ্রুত সম্ভব আমি রাজমহলে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাবে আবার ভুলে যাবে। না না, আমি আজই তোমাদের কাছে আবার ফিরে আসবো। যাও যাও, আমাদের কথা স্মরণে রেখো। অবশ্যই। খোদা হাফেজ ইরানুস। খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি আবার ফিরে আসবো। ইরানুস, আমার খোয়াবের ব্যাখ্যা এনেছিস নাকি? পূর্বেই বলেছিলাম সে বড় মাপের খোয়াব ব্যাখ্যাদানকারী। সে কি বলেছে? ইউজারশিপ বলল 7টি মোটা তাজা গরু ও 7টি সতেজ গমের শীষ 7 বছর অপুরন্ত ফসলের নিশানা, এবং শুকনো গরু ও শুকনো গমের শীষ দুর্ভিক্ষ ও শুকনো মৌসুমের নিশানা। সাবাস, এটাই হবে। এই বিশ্লেষণ আমার খোয়াবের সঙ্গে সর্বাধিক সংগতিপূর্ণ। এটাই হবে। এই ইব্রানি গোলাম যা কিছু বলে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি। তুমি তাকে চিনো? কেন নয়, তার সম্বন্ধে আমি অনেক কিছুই অবগত আছি। ইরানুস, এই কয়েদি দুর্ভিক্ষ মোকাবেলায় কোনো উপায় বলে দেয়নি? কেন নয় আলী জনাব, সে বলল 7 বছর অফুরন্ত চাষাবাদ করতে হবে, এর মধ্যে থেকেই সঞ্চয় করতে হবে, এরপর দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের সময় এই সঞ্চয় থেকে ব্যবহার করতে হবে। এটি পরিপূর্ণ সমাধানের পথ। কিন্তু কিন্তু গম তো 7 বছর মজুত করা সম্ভব নয়। সম্ভবত ওই কয়েদি এর উপায় জানে। হ্যাঁ, অবশ্যই এটাই হবে। এই এব্রানি গোলামটাকে আমি দেখতে চাচ্ছি। তাকে আমার কাছে নিয়ে এসো। এই খোয়াবের বিশ্লেষণ ও সমাধানের পথ গোপন রাখবেন। দেখতে চাই ইবাদতখানার খাদেমগণ কিভাবে তার ব্যাখ্যা প্রদান করেন। নিঃসন্দেহে এই হেকমতপূর্ণ ব্যাখ্যা অজ্ঞামোহর ও ইবাদতখানার খাদেমদের মরণ তীর হিসেবে আঘাত করবে বলে আমার বিশ্বাস। আমি নিশ্চিত যে তারা বাদশার খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হবে। অজ্ঞামোহর পরাজিত হবার চেহারাটা দেখার মতোই হবে। তাহলে ইরানুসকে বলুন জুলেখা এবং পুতিফারের সকল ঘটনা বাদশার কাছে ফাঁস করে দিক। জুলেখার উচিত অবশ্যই জরিমানা দেওয়া। আমি তো এখানে কারো নামই উচ্চারণ করছি না। তারা আমাকে বছরের পর বছর মহব্বত করেছেন, নাজ নিয়ামতে লালন পালন করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। বছরের পর বছর তোমাকে হাজতে ভরে রেখেছে তারা। আশা করি তোমার অতীতের মহানুভবতা ও গুরুত্ব তারা উপলব্ধি করবে। নারীদের এই আঙ্গুল কর্তনের ঘটনাটা কি ছিল?
কোন নারীগণ? আপনি শুধু মহামান্য বাদশাকে বলবেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটি কি ছিল। উনি যদি অনুসন্ধান করেন তাহলে অবশ্যই সত্য বেরিয়ে আসবে। মিশরের রাজমহলের অধিবাসী এবং লোকজনের এখনো সেই ঘটনাটা মনে আছে। খুবই ভালো। আমরা আবারও খালি হাতে ফিরে যাচ্ছি। দরুদ তোমার উপরে ইউজারশিপ। সবাই ভালো থেকো। হায় আফসোস, তুমি ওদের সাথে চলে গেলেই তো পারতে। আমেন হতেবের কাছে সব খুলে বলতে আর জুলেখার উপর প্রতিশোধ নিতে। চিন্তা করো না, তারা অতি দ্রুতই ফিরে আসবে। এরকম তো আগে শুনিনি আমি। একজন অপরাধীকে আজাদ করার ইচ্ছে পোষণ করছি, আর সেই অপরাধী জেলখানা থেকে আজাদ হওয়ার শর্ত ঠুকে দিচ্ছে। জি, এমনই আলী জনাব। তিনি মহামান্য বাদশার কাছে তাগাদ করেছেন নারীদের আঙ্গুল কর্তনের ঘটনাটা কি সেটা যাচাই করে দেখতে। ঘটনাটা কি? কে এই নারী? কেউ কিছু জানে এই ব্যাপারে? জি জাহাপনা, আমি জানি বিষয়টা। যদি অনুমতি দান করেন ওই নারীদের এখানে হাজির করতে পারি। একটু জলদি করো, জানতে চাই বিষয়টা কি। আচ্ছা ঠিক আছে। দেখেছেন জনাব পুতিফার কতটা কষ্ট পেয়েছেন? আমি বুঝতে পেরেছি এটাই এই জোয়ানের বন্দী হবার কারণ। বেশ কয়েক বছর আগের ঘটনা এটা। পুতিফারের স্ত্রী জুলেখা তার গোলাম ইউজারশিফের দিকে নজর দিয়েছিল। কয়েক বছর পূর্বে তোমরা মিশরের নারী সমাজ আর ইউজারশিফের মধ্যে একটা ঘটনা সংঘটিত হয়েছিল। ওই ঘটনার হাকিকত কি আমি জানতে চাচ্ছি। যখন তোমরা ইউজারশিফের দর্শন করেছিলে, তোমাদের মধ্যে তখন কি ঘটেছিল? আমি তোমাদের বলছি, তোমাদের জবানে কি ভাষা নেই? সেদিন কি ঘটেছিল? আমরা ইউজারশিফের মধ্যে নোংরা বা বিকৃত রুচির কিছু দেখিনি। ইউজারশিফের মতো পাক পবিত্র মনের অধিকারী ও পরহেজগার আমি কখনো দেখিনি। একজন আসমানি ফেরেশতাকে কি খারাপ ও নাপাকি কাজের সাথে সম্পৃক্ত করা যায়? জানতে চাই তোমাদের আর ইউজারশিফের মধ্যে সংগঠিত ঘটনায় কে দোষী ছিল? ইউজারশিফ কি ভুল থেকে বিরত ছিল না? সে কি কোনো গুনাহ করেছিল? জুলেখার জবাব জানতে চাই। আপনাদের দুইজনের ভেতরে অপরাধী কে ছিল? আপনি কি ইউজারশিফকে গুনাহগার ভাবেন নাকি নিষ্পাপ? আমি সিদ্ধান্ত নিয়েছি এই ঘটনার পর্দা আমি উন্মোচন করব এবং কোনো মিথ্যাবাদীকে শাস্তি থেকে রেহাই দেব না, এবং নারীদের মধ্যে থেকে আপনি এই ঘটনা পরিষ্কার করে খুলে বলবেন আমাকে। হ্যাঁ বলবো, আজ সত্যটা উন্মোচিত হবে। যে হাকিকত বছরের পর বছর লুকায়িত ছিল সেটাও প্রকাশিত হলো। আমার স্পষ্ট হাকিকতের মোকাবেলায় স্বীকারোক্তি ব্যতীত তিক্ত আর কিছুই নেই।
আমি বছরের পর বছর ধরে ইউজারসিফের মতো পাক পবিত্র এক আত্মার প্রতি প্রেমমুগ্ধ ছিলাম। ইচ্ছা ছিল তাকে হস্তগত করব, তাকে জেনার কাজে লিপ্ত করব আমি। কিন্তু সে পাক পবিত্রতাকে প্রাধান্য দিয়েছে, প্রত্যাখ্যানের হাত আমার দিকে নিক্ষেপ করেছে। এটা তো ঠিক যে ইউজারসিফ আপনাদের গোলাম ছিল, আর একজন গোলামের প্রতি মালিকের হক থাকবেই। কিন্তু আপনার তো একজন স্বামী রয়েছে, আপনার কি এরকম করা উচিত হয়েছে? অপরদিকে তুমি তো আমুন মন্দিরের ইলাহিও ছিলে, আমুনের সহধর্মিনী হিসেবেও পরিগণিত। তোমার এ ধরনের কাজ করা একদম শোভা পায় না। তাহলে স্বীকার করছেন যে অপরাধী আপনি ছিলেন, ষড়যন্ত্র আপনি করেছেন, আর কিনা নিষ্পাপ ইউজারসিফকে কারাগারে আপনি প্রেরণ করেছেন। আমি নিজেকে গুনাহগার এবং ইউজারসিফকে নিষ্পাপ স্বীকার করছি। মেনিসাবু, জি বলুন জনাব রুদামুন। এই টমটম নিয়ে ইউজারসিফের কারাগারে যেতে পারবে তুমি? ইউজারসিফের কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি চোখের পলকে যেতে পারবো, কিন্তু তার সাথে কি কাজ? তাকে বলবে যে বানু জুলেখা এবং মিশরের অন্যান্য নারীগণ তাদের ভুল স্বীকার করেছে, তারা ইউজারসিফকে নির্দোষ বলেছে। সে অতি দ্রুত ছাড়া পাবে। কখন 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 সে আজাদ পাবে? জানি না, অতি দ্রুত, তাড়াতাড়ি যাও। জি জি জি। মেনিসাবুকে জাভিরা কারাগারে নিয়ে যাও এবং অতি দ্রুত ফিরে এসো। চলো চলো চলো। একটা কথা সত্যি করে বলো তো নারীগণ, তোমরা মোহগ্রস্ত হয়ে হাত কেটে ফেললে, অথচ ইউজারসিফ তাকেও দেখলো না? জি, অনেকটা সেই রকমই। আমরা সকলেই নিজেদের হাত কেটে ফেলেছিলাম। সত্যি বলছি, ইউজারসিফ একজন পাক পবিত্র মানুষ। সে একবারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকায়নি। ও একবারও আমাদের ধোকায় পা দেয়নি, আর আমাদের কাছে পরাজিতও হয়নি। এরকম জোয়ান আসলেই প্রশংসার যোগ্য। তার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছিলাম, এতদিন আমি সেটা বিশ্বাস করিনি। আমি কিন্তু তা বিশ্বাস করছি না। ও একজন রক্ত মাংসের মানুষ, এটা কি করে সম্ভব? কেন ইউজারসিফের সাথে ষড়যন্ত্র করেছ? কেন এই রূপ দুর্লভ জওয়ানকে জেলখানায় নিক্ষেপ করলে? আমি আমাদের নিজেদের গুনাহ স্বীকার করে নিচ্ছি এবং মহামান্য বাদশার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার কাছে ক্ষমা চাচ্ছ? তোমার তো ইউজারসিফের কাছে ক্ষমা চাওয়া উচিত। বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে তার জীবন ধ্বংস করে ফেলেছেন আপনি। আপনিও অপরাধী জনাব পুতিফার, যে কিনা খোয়াব বিশ্লেষণকারীদের দম্ভ চূর্ণ করে খোয়াব বিশ্লেষণে এলেম সৃষ্টি করেছে এবং পুত পবিত্রতার দিক থেকে অতুলনীয় সে, আর তাকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দী করে রেখেছেন। এই অপরাধ খণ্ডনের কোনো অজুহাত নেই আমার কাছে। শুধু এতটুকু জানি যে তখন চারপাশের মন্দ কথাবার্তা বন্ধ করতে কারাগারই একমাত্র পথ ছিল। তা সত্ত্বেও আমি অবশ্যই গুনাহগার। যদি অনুমতি করেন তো আমি এখন যেতে চাইছি। আমার শরীরের অবস্থা ভালো নয়। কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। জি। এই নারীদের রাজমহলের অস্থায়ী জেলখানায় নিয়ে যাও। তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত দেব আমি। চলুন সবাই।
আমি আপনাদেরকেই বলছি, কোনো ঝামেলা করবেন না। চলুন। প্রথম রজনীতে 7টি পুষ্ট গরু দেখলাম, যেগুলো নীলনদ থেকে বের হয়ে এলো এবং নীলনদের তীরে ঘাস খেতে লাগলো। ঠিক সেই সময় নদী শুকিয়ে গেল এবং 7টি হ্যাংলা পাতলা গরু নীলনদ থেকে বের হয়ে এলো এবং নদীর তীরের গরুগুলোকে হামলা করে গিলে ফেলল। দ্বিতীয় রজনীতে গরুগুলা ছাড়াও 7টি সবুজ পুষ্ট গমের দানা দেখলাম। এরপর পরই 7টি শুকনো রোগা গমের দানা দেখলাম। সেই দানাগুলো সবুজ সতেজ ফসলগুলোকে আক্রমণ করে নষ্ট করে ফেলল। জনাব অজ্ঞামোহরের খাদেমগণ আমার খোয়াবের ব্যাখ্যা পূর্বেও শুনেছে এবং আজ পর্যন্ত সময় চেয়েছে যেন ব্যাখ্যা করতে পারে। এখন কি আমার খোয়াবের ব্যাখ্যা বলবেন? আচ্ছা, কি হয়েছে আমাদেরকে বলুন, আমরাও শুনি। আমি অসংখ্যবার তালাশ করেছি, নক্ষত্র ও তারাপুঞ্জিদের অবস্থান নির্ণয় করেছি, মৃতের আত্মনাদ অন্বেষণ করেছি, শয়তান ও প্রেতাত্মাদের সহযোগিতা কামনা করেছি যেন আপনার খোয়াবের ব্যাখ্যা করতে পারি, কিন্তু এমন কোনো খোয়াব নেই যেগুলি আমরা ব্যাখ্যা করতে সক্ষম হইনি, কিন্তু আপনার খোয়াব একেবারেই ভিন্ন। এই খোয়াবের ব্যাখ্যা দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব নয়। মহামান্য বাদশাহ, আমরা 3জনই আমাদের জাদুশাস্ত্র ও সামর্থ্য দিয়ে আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাদের সকল খোয়াব বিশ্লেষণকারীদের ব্যাখ্যা হচ্ছে প্রাগৈতিহাসিক কাল থেকে গরুকে মিশরের জন্য বছর হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। আপাতত এটাই পেয়েছি। বছর? বছর? পাহাড় খুঁড়ে ইঁদুর বের হয়েছে আর নীলনদ থেকে
মশার জন্ম হয়েছে। আমার খোয়াবের ব্যাখ্যা হলো গরু মানে বছর। আচ্ছা ইউজারসিফ, এবার তুমি বলো, তোমার খোয়াবের ব্যাখ্যা দেওয়ার পালা। ব্যাখ্যা নয় আলী জনাব, আমি আপনার খোয়াব রূপান্তর করে বলতে চাই। ব্যাখ্যা ও রূপান্তরের মধ্যে পার্থক্য কি রয়েছে? খোয়াব ব্যাখ্যার মূল ভিত্তি হচ্ছে অনুমান ও ধারণা, তার বিশ্লেষণ সুনির্দিষ্ট নয়। কিন্তু রূপান্তরের মূল হাকিকত হচ্ছে আধ্যাত্মিকতা। তাই আমি যা কিছু রূপান্তর করব তা নিঃসন্দেহে ঘটবে এবং তা পরিবর্তন ও বন্ধ করে দেয়া সম্ভব নয়। এই সকল বিশ্বাস কোথা থেকে পেলে ইউজারসিফ? নিজের প্রতি অনেক বিশ্বাস আছে তোমার। আমার পরওয়ারদিগারের নিকট থেকে আলী জনাব। আমি নিজে থেকে কিছুই বলি না, তিনি আমাকে রূপান্তর শিক্ষা দিয়েছেন। এগুলো যা বলছো অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। প্রমাণ করা তো দূরের কথা, তুমি কিছুই পারবে না। তুমি যে খোয়াবের ব্যাখ্যা করেছো সেটা সত্যি তো নয়ই, হাতে তোমার খোদার কুদরতের কথা বলছো সেটা তো নেই। যদি অনুমতি প্রদান করেন আমি এই সন্দেহের পর্দা উন্মোচিত করব এবং এই খোয়াবের হাকিকত ও আমার পরওয়ারদিগারের কুদরত প্রমাণ করব। জনাব অজ্ঞামোহর যদি সম্মত হন তাহলে পরস্পর সমঝোতার ভিত্তিতে খোয়াবের রূপান্তর করব। এখন পর্যন্ত আপনার খোয়াব বিশ্লেষণকারী বলেছেন গরু মিশরের বছর হিসেবে ব্যাখ্যা হয়ে আসছেন, সঠিক তো? হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং কবুল করছেন যে দুটো স্বপ্নে গরু ও গমের দানাগুলো একই অর্থে ব্যবহার হয়েছে? প্রকৃতপক্ষে তাই হবে। তাহলে কি সবুজ ও হুষ্টপুষ্ট প্রচুর পরিমাণ ফসলের নিশানা নয়, আর মৃত ও নিস্তেজ এবং শুকনো রোগা দুর্ভিক্ষের নিশানা নয়? ভিন্ন কোনো ব্যাখ্যা জেহেনে আসছে না। আপনি স্বীকার করলেন। তাহলে কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না যে মিশরে 7 বছর প্রচুর ফসল উৎপাদিত হবে এবং পরের 7 বছর শুষ্ক মৌসুম ও দুর্ভিক্ষ বিরাজ করবে? সাবাস সাবাস ইউজারসিফ, এটি আমার খোয়াবের সর্বোত্তম এবং নিকটতম ব্যাখ্যা। এটাই সঠিক ব্যাখ্যা। জওয়ান ইউজারসিফ সঠিক ব্যাখ্যাই করেছেন। দেখলেন তো অজ্ঞামোহর, বলেছিলাম না এরা ফাউ খাওয়ার দল। এরা অযথাই নিজেদের খোয়াব বিশ্লেষণকারী দাবি করে। এরা সবকিছু নিজেদের উদ্ভট কল্পনা থেকে বলে থাকে, যেই সব বিশ্লেষণ কখনোই কারো উপকারে আসে না। আপাত দৃষ্টিতে এই ব্যাখ্যা সঠিক, কিন্তু ব্যাখ্যার বাস্তবতা সঠিকভাবে বাস্তবায়ন হবে না। বিষয়টির ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন পর্যন্ত কেউ শুনেছেন যে পবিত্র নীল নদের সেচের পানির কাজে কোনো ব্যাঘাত ঘটেছে? এই ব্যাখ্যা দক্ষিণে অবস্থিত কৃষ্ণকার ভূমির জন্য প্রযোজ্য। মিশর ভূমির জন্য নীলনদ হচ্ছে সোনা খচিত আংটি স্বরূপ। কিন্তু আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি এ পর্যন্ত নীলনদ বেশ কয়েকবার অন্যান্য নীল সাগর থেকে পানি ধার করেছে এবং পানি স্বল্পতায় ভুগেছে। যদি ধরেও নেই যে ইউজারসিফের খোয়াব ব্যাখ্যা সঠিক নয়, তারপরও ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের আরেকটু সাবধানী হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।
এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতে মিশরে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। সমাধানের পথটা কি? উত্তম হচ্ছে 7 বছর প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করবেন এবং সঞ্চয় করবেন, এবং এই ফসল দুর্ভিক্ষে 7 বছর খরচ করবেন এবং জনগণকে নাজাত দেবেন। সাবাস সাবাস হাকিম ইউজারসিফ। সমাধানের পথ ও খোয়াবের ব্যাখ্যার মতন সঠিক। তার মানে আপনি একটি খোয়াবের পেছনে রাজ্যের 14 বছর ব্যয় করবেন? আপনি কি এর থেকে উত্তম পথ জানেন? ধরে নিন এটি সম্ভাব্য বিপদ। সম্ভাব্য বিপদের জন্য কি মুক্তির পথ তালাশ করা উচিত নয়? কেন নয়? কিন্তু লক্ষ্য রাখা উচিত 14 বছর একটি জাতি তার মূল্যবান সময় একটি খোয়াবের ব্যাখ্যার জন্য ধ্বংস করে দেবে এবং রাজ্যের সকল মূলধন নিয়ে উদ্ভট সব বিপদের সঙ্গে সংগ্রাম করবে। মহামান্য বাদশাহ, আমার বিবেক বলছে যে ভবিষ্যতের জন্য সতর্ক হওয়াই উচিত। দেখা গেল সত্যি সত্যি ঘটে গেল। তখন যদি আমাদের প্রতিষেধক না থাকে তাহলে তখন কি করব? যেহেতু আমরা ভবিষ্যৎ জানতে পারলাম, এখন আমাদের সতর্ক হতে হবে। এখন যেহেতু সমাধানের পথ পেয়েছি, এই ভয়াবহ বিপদ আমরা মোকাবেলা করতে পারবো। আমরা ইউজারশিপের প্রতি কৃতজ্ঞ যে উনি আমাদের বিপদ সম্পর্কে সজাগ করেছে। আমরা ইউজারশিফে খোদার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। ইউজারশিফকে শুকরিয়া, কারণ সে ভিন্ন খোদার অনুসারীদেরকেও সহযোগিতা করেছেন। ইউজারশিফের পবিত্রতা ও তার গুণা থেকে বিরত থাকার কথা সবাই শুনেছেন। আজকেও তার হেকমত ও বুদ্ধিমত্তা সম্পর্কে আমরা সবাই অবগত হলাম। সকল খোয়াব ব্যাখ্যাকারী যে ব্যাখ্যা দিতে পারেনি, সে সেই ব্যাখ্যা দিয়েছে। আজ থেকে তাকে নিজের আমিন হিসাবে নির্বাচন করলাম। আজ থেকে আমার নিকট তার জায়গা হচ্ছে নিরঙ্কুশ। তার জায়গা আমার দরবারে। আজ আমি আনন্দিত ও উদ্দোলিত রয়েছি। আমি চাইছি না এই খুশি তোমার খোয়াব ব্যাখ্যাকারীদের শাস্তি দিয়ে ক্রোধে রূপান্তরিত হোক। আজ মিশরের খাদেমদের এবং তাদের খোয়াব ব্যাখ্যাকারীদের অক্ষমতা আপনাদের সকলের সামনে প্রকাশিত হলো, এবং আপনারা দেখলেন যে আমুন খোদার চাইতো শক্তিশালী খোদা রয়েছে। আমার খুশি ক্রোধে রূপান্তরিত না করতে চাইলে এখান থেকে চলে যান। জনাব ইউজারশিফ আমার খোয়াবের ব্যাখ্যা এমনভাবে করেছেন যে সামনে বড় ধরনের দুর্ভিক্ষ রয়েছে, এবং এই বিশাল সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীর দায়িত্ব এমন কাউকে দেওয়া উচিত যিনি বিশ্বস্ত ও নেককার হবেন এবং প্রজ্ঞাবান হবেন। আপনারা মিশরের গণ্যমান্য ব্যক্তিগণ এমন কাউকে কি চেনেন? মহামান্য বাদশাহ পুতিফার, এই সংকট মোকাবেলায় তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি। পুতিফার অত্যন্ত অসুস্থ এবং এই কঠিন কাজ সম্পাদন করা তার জন্য মুশকিল হবে। আলী জনাব, আমার মনে হয় রাজমহলের নিরাপত্তা প্রধান হরেন হবি এই কাজের জন্য সবচাইতে উপযুক্ত হবে। হরেন হোপ অনেক সামর্থ্য রাখেন, কিন্তু তার সকল সামর্থ্য লস্কর পরিচালনা করায়, কৃষি মন্ত্রণালয় পরিচালনায় নয়। হে ইউসুফ,
এই কঠিন দায়িত্ব পরিচালনার ভার তোমার কাঁধে, এটি গ্রহণ করো। খোদাবান্দের ইচ্ছা এটাই যে মিশরে তোমার ক্ষমতা প্রতিষ্ঠিত করবে। মহামান্য বাদশাহ, এই আজিফা আমার উপরে ন্যস্ত করুন। আমাকে মিশরের অর্থ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করুন। আমি একদিকে যেমন মানুষের সম্পদ ও প্রধান খাদ্যশস্যগুলো হেফাজত করব, এবং অন্যদিকে এই খোয়াবের ব্যাখ্যার আলোকে আমি আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করে নেব। তাই তো, তোমার থেকে কে উত্তম হতে পারে? আমার বিশ্বাস তুমি এই ক্ষেত্র সফল হবে। আজ থেকে আমি তোমাকে মিশরের অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করলাম, এবং সকলের উদ্দেশ্যে বলছি, আজ থেকে জনাব ইউজারসিফ মিশরের বাদশার মহান সলা পরামর্শকারী হিসেবে নিযুক্ত হবেন। জোয়ানটি আমার অপরিচিত, কিন্তু সে বেশ জ্ঞানী। আচ্ছা, কিন্তু তোমার কি মনে হয় এই যুবক সেরকম কঠিন কাজ করতে পারবে? তা জানি না। তোমাদের কি মনে হয় তার খোদা কি আমাদের খোদাগণের চেয়েও মহান আর শক্তিশালী? আমার কিন্তু তাই মনে হয়। দেখলে না কিভাবে অকমহর ও ইবাদত খানের খাদেমরা পরাজয় স্বীকার করলো? তবে যাই বলো না কেন, মিশরে অভিজাত সম্প্রদায় থাকতে একজন ভিনদেশীকে নির্বাচিত করা লজ্জায় মাথা কাটার অবস্থা। আপনারা মিশরের সম্ভ্রান্ত ব্যক্তিগণ জানেন যে সাধারণ জনগণের কাছে খব বিশ্লেষণকারীগণ কতটা পদমর্যাদার অধিকারী, এবং যে কেউ এই মাকামে পৌঁছাতে পারে না। উনি যে নজির আমাদের সবাইকে দেখিয়েছেন তা সবাই দেখাতে পারে না। তার এই অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও স্বর্ণখচিত করে রাখব। আজ মহামান্য বাদশাহ উদার হস্তে এই নগণ্য বাদশার উপর দায়িত্ব অর্পণ করেছেন। আমার তাগাদ এই যে এই আনুকূল্যকে কামেল করুন। আমি জনাব ইউজারসিফের সকল তাগাদ গ্রহণ করব। আমার দুইটি তাগাদ। প্রথমটি, আমার কারণে কারাগারে বন্দী সকল নারীকে আপনি আজাদ করে দেবেন। এবং দ্বিতীয়টি, জাভিরা সকল কারাবন্দীকে আপনি মুক্ত করে দিন। আমি তাদের সঠিক ও সুন্দর আচরণের জিম্মেদার হলাম। আমরা আপনার কারণে ওই নারীদের কারাগারে বন্দী করেছি। যদি আপনি চান তবে আজাদ হবে, কিন্তু আপনি ভুলে গেছেন এই জুলেখার কারণে আপনি বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন। জি মহামান্য বাদশাহ, আমি সবকিছু ভুলে যেতে চেষ্টা করছি। আপনি বছরের পর বছর জুলেখার কারণে হাজতে ছিলেন। সে একজন খেয়ানতকারী নারী, তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমি প্রতিশোধ নিতে সৃষ্টি হয়নি আমার বানু। যে সকলের জন্য ক্ষমা আর রহমত নিয়ে এসেছে সে কখনোই অভিশাপ প্রদান ও প্রতিশোধ পরায়ণ হতে পারে না। আমরা ভেবেছিলাম আপনি জুলেখা ও পুতিফারের প্রতি চরম প্রতিশোধ নেবেন। আমি শুধু চেয়েছিলাম নিজের উপরে আনা মিথ্যা অপবাদ দূর করতে, তাদের কোনরূপ শাস্তি প্রদান বা কারাগারে বন্দী করতে নয়। এছাড়া নিষ্পাপ কারাবন্দীদের আজাদ করার প্রার্থনাও আমি করেছি। জাভিরার বন্দীদের আজাদ করা ঠিক হবে না। তারা তো বিপজ্জনক। তারা আমুন ও মিশরের হুকুমতের বিরোধী। আমি চাই না তাদের মুক্তি দিয়ে রাজ্যে বিশৃঙ্খলা ডেকে নিয়ে আসতে। আমি বছরের পর বছর তাদের সঙ্গে থেকেছি। আমি তাদের চরিত্র ও ভালো ব্যবহারের জিম্মাদার হলাম। তারা এখন আর জেলখানায় থাকার মতো নয়। অধিকার তোমার হাতে। তুমি আজকে ফরমান দেওয়ার হক রাখো এবং তোমার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিনিধিদের বাধ্য করতে পারো। আদেশ দাও যেন তারা আজাদ হয়। শুকরিয়া জ্ঞাপন করছে আলী জনাব।
তারা পশ্চিমের দিক থেকেই আসছে। মনে হয় তৃতীয় আমেনহতপের কোনো কাজে গিয়েছিল। মৃত্যুর পর মমি করারও 40 দিন পর দাফন করতে হয়, সেই হিসাবে আজকে দাফনের দিন। বাদশাহ চতুর্থ আমেনহতপ তো আমার মন জয় করে নিয়েছে। শুনেছি যুদ্ধ, রক্তপাত এসব নাকি উনি পছন্দ করেন না। আমি তার উপর অসন্তুষ্ট, হ্যাঁ, কারণ সে আমুনের ইবাদত করে না। আমেন হতে অত্যন্ত মেহেরবান ও দয়ালু। আশা করছি গরিবদেরকে সে বেশি প্রাধান্য দেবে। ইনি কি সেই মহান সলা পরামর্শকারী ইউজারশিপ? হ্যাঁ, মহান খোয়াব বিশ্লেষণকারী, যিনি কিনা আমনের খোয়াব বিশ্লেষণকারীদের পরাজিত করেছেন। দেখো কত সুদর্শন, কত শান্তশিষ্ট আর মেহেরবান মনে হচ্ছে। ইউসুফ! চুপ কর গাধা। জনাব আমেন হতে অতিক্রম করার সময় নীরব থাকতে হয়। সরো। আমি চতুর্থ আমেন হতে মিশরের মহান বাদশাহ আজ হাকিম ইউজারশিফ, যিনি কিনা খোয়াব ব্যাখ্যা এলেমের পারদর্শী এবং সর্বশ্রেষ্ঠ খোয়াব বিশ্লেষণকারী, তিনি এখন থেকে আমার পরামর্শকারী এবং মিশরের কৃষি মন্ত্রণালয়ের প্রধান। এছাড়াও আজকে তাকে মিশরের সর্বোচ্চ মাকাম অর্থাৎ স্বর্ণ খেতাব সম্মানে ভূষিত করা হবে।
আমি মিশরের মহামান্য বাদশাহ চতুর্থ আমেনহোতেবের মহানুভবতায় শুকরিয়া জ্ঞাপন করছি। মহামান্য বাদশাহ এখন আমাকে সর্বোচ্চ স্বর্ণখেতাব সম্মানে ভূষিত করার পর আমার অতীতের একটা স্মৃতি মনে পড়ে গেল। যখন জনাব পুতিফারের রাজমহলে ছিলাম, বানু জুলেখার খাস খেদমতগার কারিমামা আমার অতীত ইতিহাস আমাকে মনে করিয়ে দিয়ে বারংবার আমাকে সম্মান জানাতো। বলতো একজন মরুচারী ও ভেড়ার রাখাল। কিন্তু মহামান্য বাদশাহ যখন আমাকে অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিযুক্ত করলেন, তখন মনে হলো আমার মহামান্য বাদশাহ বোধহয় আমাকে সেই কাজেরই পুরস্কার দিলেন। তিনি হয়তো ভেবেছেন মরুচারী ও ভেড়ার রাখালই এই কাজের জন্য উপযুক্ত। যদি ইউজারশিপকে একবার হাতের নাগালে পেতাম, তবে এক মুহূর্ত নিরাপদ থাকতে দিতাম না। অনুমতি প্রদান করবেন, আমি যেভাবে ভালোবাসি ও শিখেছি আমি সেভাবেই আপনাদের সাথে কথা বলবো। আমি নিজেকে মিশরের জনগণের খাদেম হিসেবে মনে করি। তাদের ইচ্ছার মালিক বা তাদের থেকে শ্রেষ্ঠ আমি নই। আমি মিশরের জনগণের কাছ থেকে সাহায্য চাইছি। দোয়া করবেন মহামান্য বাদশার দেয়া সেবা কর্মের ওজিফা আমি যেন সঠিকভাবে পালন করতে পারি। সবাই মোটামুটি অবগত আছেন যে আগামী 7 বছর মিশরে অফুরন্ত নিয়ামতের বৃষ্টি ঝরবে এবং ফসল উৎপাদিত হবে। পরের 7 বছর দুর্ভিক্ষ ও শুকনো মৌসুম বিরাজ করবে। আজ আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, যদি পাথরের উপরও বীজ ছিটিয়ে দেন তবে সবুজ হবে এবং ফসল ফলবে। অতএব এখন থেকেই ফসল ফলানো শুরু করে দিন। যে সকল কৃষক মূলত গমের চাষাবাদ করেন তারা অধিক ফলনকৃত শস্য রাষ্ট্রীয় গুদামে জমা করুন। এতে করে আপনারা ক্রমান্বয়ে জমির মালিকানায় অন্তর্ভুক্ত হবেন। আমি জানি যে মিশরের সকল জমি জমার মালিক মহামান্য বাদশাহ। আমি এ ব্যাপারে পরে আপনাকে বিস্তারিত বলবো। কিভাবে বুঝবো যে তারা জনগণের গম জমা করবেন এবং নিজেরা উচ্চ মূল্যে বিক্রয় করবে না? রাষ্ট্রীয় গুদামে জমাকৃত গমের রক্ষণাবেক্ষণ কিংবা ক্রয় এবং বিক্রয় আপনাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেটা সম্পন্ন হবে। সরকার বা সরকারের প্রতিনিধি শুধু সেটা তত্ত্বাবধান করবেন। আপনারা শুধু 1 বছর খাবার জন্য যতটুকু গম প্রয়োজন এবং আগামী বছরের বীজ নিজেদের কাছে রাখবেন, বাকিটুকু হুকুমতের গুদামে জমা রাখবেন। যদি যোগ্যতা সম্পন্ন শাসক হয়েই থাকেন তাহলে উচিত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। ওই সময় জনগণ নিজেরাই আপনাদেরকে সাহায্য করবে। জনগণ যদি হুকুমতের কার্যাবলী নিজেরাই তত্ত্বাবধান করেন তবে তো রাষ্ট্রের সাহায্যকারী হিসেবে চিহ্নিত হবেন। যদি কেউ এতে একমত না হন তবে তার উপরও কোনো জুলুম হবে না। মনে হলো তোমার কথার জবাব দিল। কেউ চাইলে নিজেরাই গম সংরক্ষণ করতে পারবে। আমরা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই গম সঞ্চয়ের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি চান নিজেদের মতো করে সঞ্চয় করবেন তবে সেটাও করতে পারবেন, কিন্তু যদি কোনোভাবে সে গম নষ্ট হয়ে যায় তবে মিশরের বাদশাহ তাকে কোনোভাবেই আর সাহায্য করবেন না। গম এবং বীজ সেই ব্যক্তি পাবেন যিনি রাষ্ট্রের এই সিদ্ধান্তের সঙ্গে থাকবেন। কৃষকগণ রাষ্ট্রীয় কোষাগারে গম সঞ্চয়ের মাধ্যমে আপনারা যেমন ক্রমান্বয়ে জমির মালিক হবেন, তেমনি নিজে ও পরিবার দুর্ভিক্ষের কবল থেকে নাজাত পাবেন। যত সব ভাউতাবাজি! জনগণ কি করে সমগ্র মিশরের গম নিয়ে আসবে, আর তেবসে কি করে আপনাদের কাছে হস্তান্তর? যাতায়াত ও বহনের সুবিধার্থে মহামান্য বাদশাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে প্রতিটি শহরে ও এলাকায় গম সংরক্ষণের জন্য গুদাম তৈরি করা হবে, যাতে সাধারণ জনগণের কোনো কষ্ট না হয়। সে কি তোমার কথা শুনেছে? দুর্ভিক্ষের বিরুদ্ধে সংগ্রামের জন্য মহামান্য বাদশাহ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আশা করছি আপনারাও এই সংগ্রামে অংশীদার হবেন।